দেখ 4 নম্বর অঙ্কটা করাবো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনার্সে এসেছিল 1999 এ। কি বলেছে? মিস্টার এ অ্যান এমপ্লয়ি অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি রিসিভ দ্য ফলোইং স্যালারি অ্যান্ড পার্কিং ফ্রম হিজ এমপ্লয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31st March 2024। ঠিক আছে, বেসিক স্যালারি বলে দিয়েছে, ঠিক আছে তো। তার প্রফিট বোনাস বলেছে, কমিশন বলে দিয়েছে, ঠিক আছে। কমিশন বলে 12% অফ টার্ন ওভার, আর টার্ন ওভার কত বলে 4,50,000। অ্যাডভান্স এগেন্স্ট স্যালারি বলে দিয়েছে, সব বলে দিয়েছে। তাহলে আগে দাগটা কাটা যাক, স্যালারি দাগ মানে টোটাল ইনকাম যে করতে হবে ওটার জন্য দাগটা কাটতে হবে। দাগটা কাট আগে। অফিসে 3টে দাগ কাটতে হয়, সেই 3টে দাগ কেটে নিলাম। তো প্রথমে কি লিখবো? এ দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে লিখবো কি ইনকাম ফ্রম স্যালারি। লাইক ইনকাম ফ্রম স্যালারি কি বলেছে পর এখানে? কোশ্চেন বলছে বেসিক স্যালারি 20,000 টাকা পার মান্থ, তাহলে বেসিক স্যালারি 20,000 পার মান্থ। বেসিক স্যালারি 20,000 পার মান্থ, 2,40,000 সেকেন্ড ঘরে লিখব। তারপর কোশ্চেনের পর কি বলেছে? তারপর কোশ্চেনে বলেছে প্রফিট বোনাস কত বলছে? 14,500। প্রফিট বোনাস 14,500 লিখে দে। প্রফিট বোনাস 14,500। নেক্সট কি বলছে? কমিশন অন সেল। কমিশন অন সেল বলেছে কত? টার্ন ওভারের উপর 12%। টার্ন ওভার ছিল 4,50,000, তার উপর 12%, তাহলে কমিশন অন টার্ন ওভার। কমিশন অন টার্ন ওভার, টার্ন ওভার ছিল 4,50,000 ইন্টু 12%। কত হচ্ছে? ক্যালকুলেটর করে দেখ। 4,50,000 12%, 54,000। আচ্ছা নেক্সট। নেক্সট কি বলছে? এটা হয়ে গেল অ্যাডভান্স এগেন্স্ট স্যালারি, ঠিক আছে। মানে অ্যাডভান্স পেয়েছে, স্যালারি অ্যাডভান্স পেয়েছে। তাহলে কত টাকা স্যালারি অ্যাডভান্স পেয়েছে? 2,500 টাকা। আমাদের স্যালারিতে রুল কি বলেছিল? দেখো রিসিভ বেসিসে ট্যাক্সেবল হয়, রিসিভ বেসিসে, ঠিক আছে। রিসিভ বেসিসে ট্যাক্সেবল হয়। তার মানে আমি যদি অ্যাডভান্স পেয়ে যাই, আমি যেহেতু নেক্সট ইয়ারের টাকাটা এবছর স্যালারির টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছি, তাহলে গভর্নমেন্ট কিন্তু আমার থেকে এবছরই ট্যাক্স নিয়ে নেবে, ঠিক আছে তো। বা ধর এরকমও যদি হতো, ধর ডিউ পড়ে আছে, স্যালারির টাকা ডিউ পড়ে আছে, মানে আমি কাজ করেছি স্যালারিটা পাইনি, তাহলেও সরকার এবছর ট্যাক্স দিয়ে নিবে। বলছে এই বছর যে নেক্সট ইয়ারে যে অ্যাডভান্স স্যালারিটা আছে সেটা তো এই বছর পেয়ে গেছে। তো এই বছর যেহেতু ট্যাক্স নিয়ে নিচ্ছে, তাহলে এই টাকাটার কাজ যখন পরের বছর করবো তার উপর ট্যাক্স নেবে না। ব্যাপারটা বুঝতে পারলি তো? একই ইনকামের উপর দুবার ট্যাক্স হয় না। মানে ধর এটা ধর 2024 সাল, এবার ধর নেক্সট মান্থে ধর 2 মাসের টাকা আমি ধর এবছর আমি কি পেয়ে গেছি? অ্যাডভান্স পেয়ে গেছি। এবছর তো গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে, তাহলে পরের বছর এই 2 মাসের কাজ করবো এর উপর ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট আমার থেকে আর নেবে না, ঠিক আছে। এটা নিয়ম। তো এখানে কি লিখবো? অ্যাডভান্স এগেন্স্ট স্যালারি। অ্যাডভান্স এগেন্স্ট স্যালারি, যে বা তুই শর্টে লিখতে পারিস, অ্যাডভান্স স্যালারিও লিখতে পারিস। কত টাকা ছিল বল অ্যাডভান্স স্যালারি? 2,500 বেস্ট। অ্যাডভান্স স্যালারি 2,500 ছিল। এবার হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, জানি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ 30,000 লিখে দে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ 30,000 লিখে দে। থেকে মাইনাস করতে হয় কি 12% অফ স্যালারি। এর থেকে মাইনাস করতে হয় 12% অফ স্যালারি। স্যালারি বলতে কি হয়?
শিখেছি স্যালারি বলতে কি হয়, বেসিক ডিএ আর কমিশন বোঝায়। ঠিক আছে, বেসিক ডিএ আর কমিশন অন সেলস। তাহলে খোঁজ এখানে কিছু বলেছে স্যালারি সম্পর্কিত, মানে অ্যাডভান্স এগেনস্ট, যেটা বললাম এমপ্লয়ার কন্ট্রো আরপিএফ 30,000, তাহলে তোর লিখে দে 30,000, তো তাহলে এর থেকে 12% স্যালারি বাদ দিই। তাহলে স্যালারি বলতে কি বোঝায়, বেসিক ডিএ আর কমিশন সেল। বেসিক তো 2,40,000 আর ডিএ ছিল 54, ডিএ তো নেই, কমিশন আছে 54,000, 2,40,000 আর 54 যোগ কর, তার উপর 12% কর, যত 35,280 দেবো। মাইনাস করে কি হবে, নীল। নীল তো হবে, বুঝতেই পারছি, নেগেটিভ বেরোচ্ছে, নেগেটিভ বেরোতে অ্যান্সার নীল হয়। নেক্সট কি বলেছিল আর, পর, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 14.5% লেখ, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ 14.5% বলছিল ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, কত টাকা বলছিল, 8,700। ঠিক আছে, এটা 14.5% সমান। তার মানে যেই প্রভিডেন্ট ফান্ডে টাকাটা রাখা হয়েছিল, ঠিক আছে, যে ফান্ডে টাকাটা রাখা, সেখান থেকে আমাকে 14.5% ইন্টারেস্ট দিয়েছিল। 14.5% ক্যালকুলেট করে বেরোলো 8,700। ঠিক আছে, ফান্ডের টাকা বলে, ফান্ডে যে তোর ইনভেস্টমেন্ট করা ছিল, ফান্ডে যে টাকাটা জমানো ছিল, সেই ফান্ডে জমানোর মতো তুই তো সুদ পাবি। তো তুই যেখানে জমিয়েছিস ওখান দিয়ে তোকে তোকে কত পার্সেন্ট সুদ দিয়েছে, 14.5%। ওই 14.5% হচ্ছে 8,700। তাহলে কতটা এক্সট্রা পেয়েছিস সুদ, 9.5 হচ্ছে 5%। 5% লিখো ইন্টু 5, করে দেখ, ক্যালকুলেট করে দেখ কত বেরোচ্ছে, 3,000 টাকা। এবার কি বলছে, ট্রাভেলিং, এবার অ্যালাউন্স গুলো করবো। ট্রাভেলিং অ্যালাউন্স বলছে 300 টাকা, হুইচ ইজ ফুললি ইউটিলাইজ ফর অফিসিয়াল ডিউ। ট্রাভেলিং অ্যালাউন্সটা বলে দিই, ট্রাভেলিং অ্যালাউন্সটার নিয়ম তো জানা আছে। ট্রাভেলিং অ্যালাউন্সটা বলে বললেন, ট্রাভেলিং অ্যালাউন্স, লেখ ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যালাউন্স কত টাকা দিয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্সের অ্যামাউন্টটা দিয়েছে 300 টাকা, জানুয়ারি থেকে মার্চ অব্দি। কোন থেকে কাউন্ট করতে গিয়ে জানুয়ারি 24 থেকে মার্চ 24 অব্দি ক মাস হচ্ছে, 3 মাস। হ্যাঁ বল, 3 মাস। 3 মাস কত করে হচ্ছে টাকাটা, দেখ 300 করে 3 মাস হলে 900 টাকা, নাকি 300 করে কি প্রতি মাসে বলেছে, এখানে কি প্রতি মাস বলেছে, দেখ তো, প্রতি মাসে বলে 300 টাকা, না না প্রতি মাসে বলেন, বলেছে ট্রাভেলিং অ্যালাউন্স 300 টাকা বলেছে, পার মান্থ তো বলে 300 টাকা বলেছে। এবার বলছে ফ্রম জানুয়ারি 24 থেকে মার্চ 24, মানে জানুয়ারি 24 থেকে মার্চ 24 মানে কি হয়, 3 মাস, 3 মাসে 300 টাকা দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ টাকাটা কম আছে, অন ম্যাটার করে না, যেমন দিয়ে যাবো তেমন করতে হবে। ট্রাভেলিং অ্যালাউন্স দিয়ে যাবো 300 টাকা, দেখ এই যে 300 টাকা পার মান্থ বলে, তাহলে 300 × 3 দেবো। এখানে 300 টাকা বলে, কারণ পার মান্থ বলেনি, একবারে দিয়েছে 300 টাকা। তাহলে ট্রাভেলিং অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স 300 টাকা। এবার কি বলেছে, এক্সেমশন পাওয়া যায় ট্রাভেলিং অ্যালাউন্সে, যে এখানে কি বলেছে দেখ, পুরো টাকাটাই অফিসিয়াল পারপাসে খরচা করা হচ্ছে। তাহলে এর থেকে এক্সেমশন মাইনাস কর, এক্সেমশন কি হবে, 300 টাকা, মানে পুরো টাকাটাই অফিসিয়াল পারপাসে খরচা হচ্ছে। রুল কি বলেছিলাম, স্যালারি করার সময় বলেছিলাম এমন কিছু কিছু অ্যালাউন্স আছে, এমন কিছু কিছু অ্যালাউন্স আছে, যে সমস্ত অ্যালাউন্স গুলো অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা করবে, ঠিক আছে, তত টাকায় তুমি এক্সেপশন পেয়ে। তো এটা হচ্ছে তার মধ্যে পড়ে, ট্রাভেলিং অ্যালাউন্স তার মধ্যে, ঠিক আছে। তাহলে কত হলো, অ্যান্সার হয়ে গেল নি। আর কি বলেছিল, ট্রাভেলিং অ্যালাউন্সটা হয়ে গেল তোর। এবার বলেছে আর রেন্ট ফ্রি ফার্নিশড হাউস ইন কলকাতা, ঠিক আছে, ব্যাকের ওই রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার ₹38,550 ফর দ্য হাউস, রেন্ট অফ ফার্নিচার অ্যামাউন্ট ₹13,500 অলসো পেড বাই এমপ্লয়ার। তাহলে এখানে কি বলছে, রেন্ট ফ্রি ফার্নিশড হাউসের কথা বলেছে। পার্কিউজিটস কি লিখবো, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, ঠিক আছে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2,
তাহলে এখানে লিখবো কি আরএফএ, আরএফএ মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আরএফএ এর ফুল ফর্ম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো এখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কি বলেছে, বলেছে রেন্ট ফ্রি ফার্নিশ হাউস ইন কলকাতা, ঠিক আছে, মানে এই কলকাতায় একটা ফার্নিশ হাউস প্রোভাইড করা হয়েছে, রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, মালিক রেন্ট পে করে দিচ্ছে, তার মানে মালিকের নিজের বাড়িতে নেই, মালিক ভাড়া বাড়ি করে দিয়েছে, যাও ওই বাড়িতে থাকো, ভাড়া করে দিয়েছে সেই বাড়ি থাকতে হবে। তাহলে রুল তো মনেই আছে, ফোর্থ সেমি সরি ফোর্থ সেমি থার্ড সেমি করেছিল, তাহলে এর একটা ওয়ার্কিংস করতাম, মনে আছে নিশ্চয়ই, লেখ ওয়ার্কিংস লেখ আরএফএ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আরএফএ লেখ। মনে আছে, ফর দুটো করতাম, ফর 5 মান্থ আর একটা কি করতাম বল, ফর 5 মান্থ আর একটা ফর 7 মান্থ, কেননা রুলটা কি ছিল, এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট অব্দি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট 5 মাস। তাহলে এখানে কি লিখবো, এপ্রিল 24 থেকে আগস্ট 24, যেহেতু ভাড়া বাড়িতে, ভাড়া বাড়ির নিয়ম কি ছিল, রেন্ট পেড, তাই তো, মনে কর রেন্ট পেড ফর, কত ছিল বল, আগে কত ছিল আর এখন কত হয়েছে, আগে কত ছিল, তো মনে রাখতে হবে না, তো রুল কি ছিল, রুল বল কত ছিল আগে, দেখে নে রুল, দেখে নে রুল বইতে লিখে দিয়েছি, বল রুল, রুল দেখে বল, তোর কেউ বলতে পারবি আগে কি নিয়ম ছিল, আগে কি নিয়ম ছিল, ওল্ডে কি রুল, রুল কি ছিল আর নিউতে কি রুল হয়েছে বল। বল বসে গেলি কেন বল, বলতে থাক, না বললে করবো না, বল আগে কি নিয়ম ছিল, ওল্ড রুলে কি ছিল আর নিউ রুলে কি হয়েছে, থার্ড সেমিস্টারে করে এসেছি এটা বল, থার্ড সেমিস্টারে করা ছিল। ওল্ডে ছিল রেট পেড আর 10%। আচ্ছা, আর নিউতে কি হচ্ছে, নিউতে, ঠিকই বলেছিস, rent paid or 10% of salary, rent paid or 10% of salary, whichever is lower, ঠিক আছে, রেন্ট পেড or 10% of salary whichever is lower, ঠিক আছে, এটা ছিল ফর 5 মান্থ, ঠিক আছে, এবার ঠিক তার নিচে লিখবো ফর 7 মান্থ, কি লিখবো, রেন্ট পেড or, উল্টো লিখে দিলাম এখানটা, আগে তো 15 ছিল এখন 10 হয়েছে, সরি, আর 10% অফ স্যালারি, ঠিক আছে, রেন্ট পেড or 10% অফ স্যালারি whichever is lower। তাহলে বল অঙ্কের রেন্ট কত টাকা করে পে করেছিল, বল দেখি রেন্ট কত টাকা করে পে করেছিল, রেন্টের অ্যামাউন্টটা কত দিয়েছিল দেখ দেখি, দেখতে পেয়েছি রেন্ট কত টাকা করে পে করেছিল, রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার 38,550 ফর দ্য হাউস, মানে একবারে টাকাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, একবারে টাকাটা দিয়েছে, তার মানে কি বলতে পারি 38,550 পুরো 12 মাসের টাকা, তাহলে এটাকে 5 মাসে কনভার্ট করে ক্যালকুলেটর নেই, 38,550 ইন্টু 5/12, এটা হচ্ছে 16,063, 16,063, তাই তো, ফর, এবার 15 স্যালারি বের করবো, স্যালারি এই অঙ্কে স্যালারি বের করতে হবে, স্যালারি, স্যালারি তো জানি আমরা কিভাবে বের করতে হয়, স্যালারি হচ্ছে বেসিক, টিএ তো ছিল না, টিএ তো অঙ্কে ছিল না, তাহলে বেসিক লিখবো, বেসিক কত ছিল 2,40,000, তারপর কি ছিল প্রফিট বোনাস, সব নিয়ে নে, সব নিয়ে নে, যা আছে সব নিয়ে নে, প্রফিট বোনাস, তারপর কমিশন নিয়ে নে, তারপর কি ছিল
অ্যাডভান্স স্যালারিটা আছে নাকি? কি কি নিলি বল? বেসিক, প্রফিট বোনাস, কমিশন। প্রফিট বোনাস কমিশন, ঠিক আছে। তো অ্যালাউন্স আছে কিছু না? অ্যালাউন্স ওটা আসবে না। তাহলে তিনটে পয়েন্ট নে, তিনটে পয়েন্ট নে। বেসিক স্যালারি কত ছিল বল? বেসিক স্যালারি 2,40,000। প্রফিট বোনাস কত ছিল? 14,500। 14,500। আর কমিশন কত ছিল? 1,000,000। 54,000। যোগ কর তিনটে যোগ করে বল কত হচ্ছে? 3,08,500। লিখে 3,08,500। 3,08,500 উপর 15%, ঠিক আছে। ইন্টু এটা কথা কনভার্ট করতে হবে, 5 মাসে কনভার্ট করতে হবে, 5/12 করতে হবে। কেন 5/12 করতে হবে? কনফারেন্স স্যালারি ছিল। তাহলে কত হচ্ছে? 3,08,500 ইন্টু 15% 5/12 করে দেখ কত হচ্ছে? 6,281। 19,281। তাহলে এই দুটো ছোট কোনটা? 19,281। সেম ভাবে পরেরটা কর। 7 মাসের টাকা নিজে নিজে বলে দিলাম তো কিভাবে করতে হবে। পরেরটা কর 7 মান্থ কর, 7 মান্থ কর, তারপর আমি দেখছি। বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, এই এই দেখ এইখানটায় এটা 16,000 টাকা ছিল, আর এটা 19,000 টাকা ছিল। ছোট ছিল 16,000 টাকা। এটা 16,063 হবে। রেন্ট পেড পরেরটা কত ছিল বল? 38,550 ইন্টু 7/12 ওরা দেখ কত বেড়েছিল? 22,488। 22,488। or 10% অফ স্যালারি, তাহলে কত ছিল? 3,08,500 ইন্টু 10% ইন্টু 7/12 17,996। 17,996। ছোট হচ্ছে 17,996। বল কত হচ্ছে? ওরা বলেছে 34,900। 34,059, ঠিক আছে। এটা হলো। এইবার ফার্নিচারের কথা বলেছিল আমাকে। ফার্নিচার দিয়েছিল, দেখ ফার্নিচার দিয়েছিল, ওখানে দেখতে হবে। মানে এখানে বলে দিয়েছিল ফার্নিশড অ্যাকোমোডেশন, ফার্নিচার দিতেই হবে। তো ফার্নিচার মালিকের নিজের থাকলে 10% হবে। মালিকের নিজের ছিল, মালিক ভাড়া করে রেখেছে। 13,500 ওয়াজ অলসো পেড বাই এমপ্লয়ার। তাহলে লিখবো কি? হায়ার চার্জেস অফ ফার্নিচার। হায়ার চার্জেস অফ ফার্নিচার কত টাকা? 10% আছে। কেন 10% হবে? হায়ার চার্জেস হলে 10% হবে কেন? 10% মালিকের নিজের থাকে। মালিকের নিজের থাকলে 10% হবে। কিন্তু মালিক তো ভাড়া করে দিতে, ভাড়া করার যে ভ্যালুটা আছে রেন্ট, ওইটা বলতে হবে। বল কত ছিল হায়ার চার্জ অফ ফার্নিচার? কত লিখে দিল? 13,500। যোগ কর 955 আর 3 7, 47,559 লিখে দেবো। 8 ফেব্রুয়ারি 47,559। 47,559। নেক্সট কি বলেছে? বলছে কি ফ্রি সার্ভিস অফ আ গার্ডিনার। এটা জানিস এগুলো বসিয়ে দে। গার্ডিনারের অ্যামাউন্টটা বসিয়ে দে। ওই যে সব গার্ডিনার 6,000, ওই যে সব স্যালারি অফ কুক বসিয়ে দে। তারপর স্যালারি অফ ওয়াচম্যান বসিয়ে দে, ঠিক আছে তো? সব বসিয়ে দে, এগুলো বসিয়ে দে। দেখে দেখে বসা, দেখে দেখে বসা, যা যা অ্যামাউন্ট বলেছে বসাতে থাক। কি লিখবি?
like wages of gardener, like wages of gardener. কত টাকা ছিল বলো wages of gardener? 6000. নেক্সট কি বলেছিল? স্যালারি অফ কুক কত ছিল? 7200. স্যালারি অফ কুক কত ছিল দেখ? তারপর লে তোর স্যালারি অফ ওয়াচম্যান, স্যালারি অফ ওয়াচম্যান 3600. আর লাস্ট কি ছিল দেখ? ওই ওই রেশন দিয়েছিল, রেশন বুঝিস তো, রেশন ফ্রি স্যার। এটা এটা এই রেশনের যা খরচা মালিক দিয়ে দিয়েছিল, বললো তোমার রেশন, তুমি রেশনটা কেনো, টাকা পয়সা আমি দিয়ে দেবো। ঠিক আছে তো? তাহলে দেখ এখানে কি ছিল, লাইনটা পর কি বলেছিল? এখানে বলছে ফ্রি সাপ্লাই অফ রেশন, কত টাকা লিখো? 500 টাকা। ক্লিয়ার? এত অব্দি হয়ে গেল, ব্যাস আর কিছু নেই, আর কেউ চোখে পড়ছে না, বুঝিস তো? সব কটা আইটেম শেষ। তো যোগ করে দে, প্রথম দিয়ে যোগ কর, এটা পুরো গোটা স্যালারির মতন অঙ্ক দিস, স্যালারির অঙ্ক। টোটাল করে দেখ, আমাকে বল কত বেরোচ্ছে। টোটাল করে একজন কর, টোটাল করে একজন কর। গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত বেরোবে? 378859, এটা হলো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 60। ঠিক আছে, একটা ডিডাকশন বাদ যাবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। 50,000 বাদ দিতে 3,28,559, 800 3,28,859 দেখে নিস, কিন্তু ক্যালকুলেশনটা দেখে নিস। হয়ে গেল স্যালারি কমপ্লিট। ঠিক আছে, স্যালারি কমপ্লিট। এবার অন্যান্য হেড দেখবো। এখানে নিচের পোর্শনটা মুছে দিয়ে, এটা দরকার নেই আমাদের, এটা হয়ে গেছে তোমার টোকা। এবার বি হেডিং দিয়ে লিখো। বি হেডিং দিয়ে কি লেখা যায় একটু দেখতো বি তে, মানে আর কি আইটেম আছে এখানে, কত অব্দি হয়ে গেল আমাদের একটু মার্কিং করে নি। এত অব্দি কাজ হয়ে গেছে, এত অব্দি হয়ে গেছে। এবার তারপরে মিস্টার এ হোল্ডস 20% ইকুইটি শেয়ার ইন দ্য কোম্পানি। ও আচ্ছা, মিস্টার এ কোম্পানির 20% শেয়ার কিনে নিয়েছে। এই 20% শেয়ার কিনে নেওয়ার মানে কি? তার মানে হচ্ছে একটা, তোরা মনে আছে আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 তে একটা কথা বলা হয়েছিল, স্পেসিফাইড এমপ্লয়ের কথা বলেছে। স্পেসিফাইড এমপ্লয় কাকে বলে? তোমাকে কোনো একটা কোম্পানির 20% মালিকানা থাকতে হবে, কোনো একটা কোম্পানি তোমার 20% মালিকানা থাকতে হবে, বা তোমাকে কোম্পানির ডিরেক্টর হতে হবে, বা তোমার মনিটারি স্যালারি, মনিটারি ইনকাম ইয়ারলি ইনকাম 50,000 ক্রস করতে হবে, তাহলে তোমাকে বলা হয় স্পেসিফাইড এমপ্লয়। তো এখানে এই কথাটা কেন বলে 20%? মানে তুই যেই কোম্পানিতে জব করছিস সেই কোম্পানি তোর 20% শেয়ার কেনা আছে, মানে ওই কোম্পানি 20% শেয়ার তুই কিনেছিস। তার মানে এটাকে থাকলে তাকে বলা হয় স্পেসিফাইড এমপ্লয়। কি বলা হয়? স্পেসিফাইড এমপ্লয়। ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। খুব একটা ফাংশন রইলো না অঙ্কে, এই অঙ্কে রইলো না, বাট এটা বলে দিয়েছে। কোন কন্ট্রিবিউশন টুয়ার্ডস আরপিএফ, এটা তো 80 তে চলে যাবে। ডিপোজিট ইন 10 ইয়ার, পিওসিটিটি, পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট। কি বললাম? পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট। পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট বুঝতে পারলি? কি বলেছে? শর্ট ফর্মটা কি? পিওসিটি, এর ফুল ফর্ম পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট। ঠিক আছে, পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট। মানে লাইনটার মানে বুঝতে পেরেছিস? কি করেছিস তুই? এই জায়গায় টাকা ডিপোজিট করেছিস, ডিপোজিট করেছিস, এখান থেকে টাকা পেয়েছিস। টাকা পেলে চলে আসতো আদার্স সোর্স থেকে, তুই ডিপোজিট করেছিস মানে এটা এইটিসি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস এইটিসির পয়েন্টগুলো মাথায় রাখ। ওন কনভেন্ট আরপিএফ এইটিসি, এটাও এইটিসি। হি অলসো পারচেজ এনএসসি। ঠিক আছে, তো এনএসসি পারচেজ 2,000 টাকা দিয়ে, এটাও এইটিসি। তাহলে বুঝতে পারলি এখানে কি বলেছে? টোটাল ইন্টারেস্ট অ্যাক্রুড। ও আচ্ছা, এটা তো আদার্স সোর্সে আসবে, এটা তো আদার্স সোর্সে আসবে। বল কালকে করালাম, কালকে করেছিলাম। টোটাল ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি বলেছিলাম না? কালকে করেছিলাম। ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি তো আদার্স সোর্সে আসে, তার মানে আদার্স সোর্সে 2,000 টাকা নিই নে, আদার্স সোর্সে 2,000 টাকা নেই। লাইক ইনকাম ফ্রম আদার্স সোর্স, বি দিয়ে লাইক ইনকাম ফ্রম আদার্স সোর্স।
লিখবো ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি কত 2000 টাকা। টোটাল কত হচ্ছে দেখতো 330,859 দেখে নিস যোগগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এটা যেটা বেরোলো তাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 80, এর আন্ডারে লিখবো কি আন্ডার সেকশন 80C। কি কি বলেছিলাম আরপিএফ, বল আরপিএফ কত ছিল, আরপিএফ এ কত টাকা কন্ট্রিবিউট করেছিস বল, দেখে দেখে বল একবার। 26,500 দেখে নিস, কিন্তু অ্যামাউন্ট ভুল লিখলে একটু বলিস, ঠিক আছে। তো আরপিএফ কত 26,500, তারপর কি লিখবো পোস্ট অফিস কিউমুলেটিভ টার্ম ডিপোজিট পিওসিটিডি, ঠিক আছে। এখানেও তুই ইনভেস্ট করেছিস কত টাকা বল, কত টাকা ইনভেস্ট করেছিস, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বল 16,000, 16,000, ঠিক আছে। তো তারপর লেখ এনএসসি পারচেস, এনএসসি পারচেস, এনএসসি পারচেস করা হয়েছিল দেখ কত টাকা ছিল এনএসসি পারচেস, দেখ এনএসসি কত টাকা পারচেস করেছিলি দেখ পর 15,500, 15,500। আর লাস্ট কি ছিল ইন্টারেস্ট অ্যাক্রুড অন এনএসসি, বল কত ছিল 2000 টাকা, লেখ 26,500 প্লাস 16,000 প্লাস 15,500 প্লাস 2,000 কত হচ্ছে দেখ, টোটাল করে দেখ কত বেরোচ্ছে 60,000, টোটাল করে দেখ 60,000 বেরিয়ে গেল, টোটাল কর। মানে এবার এবার এটা এবার ইয়ে কর, মানে এবার এই অ্যামাউন্টটা থেকে জিটিআই থেকে এটা বাদ দিতে আর তো কিছু নেই, আর তো কোন ডিডাকশন নেই, এখানে শুধু 80C ছিল, বাদ দিয়ে কত হচ্ছে 2,70,859, তাহলে এটা বেরিয়ে গেল কি টোটাল ইনকাম। ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, জানিস তো এ তো ছোট ক্যালকুলেশন, 2.5 লাখ টাকা অব্দি কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু এখানে 2,70,000 ট্যাক্স দিতে হবে, তো দিতে তো হবে, ক্যালকুলেশন তো করতে হবে, নীল হোক পরের ব্যাপার, আর ক্যালকুলেশন তো করতে হবে, তোকে দেখাতে হবে আগের দিন ক্যালকুলেশন করার দরকার হয়নি, কারণ 2.5 লাখের নিচে বেরিয়েছে। এখানে লিখবো কি ট্যাক্স অন নর্মাল ইনকাম, 2.5 লাখ টাকা অব্দি তো ফ্রি, তাহলে কত এক্সট্রা হচ্ছে 20,859, তাই তো। এর উপর কত পার্সেন্ট 5% করে দেখ, 1,043 টাকা। এবার মাইনাস করবো কি রিবেট, মাইনাস করবো কি রিবেট, রিবেট জানিস তো ম্যাক্সিমাম কত টাকা পাওয়া যায় 12,500 টাকা, তুই 1,043 টাকা দিয়ে নে, তো বাদ দিয়ে কত হলো নীল, তো ট্যাক্স লাইবিলিটি কত হলো, ট্যাক্স লাইবিলিটি নীল হলো। লেখ ট্যাক্স লাইবিলিটি শেষ। তো বুঝতে পারলি অঙ্কটা, মানে কি দেখতে পারলি আলটিমেটলি তার স্যালারি, মেন তো স্যালারির অঙ্ক ছিল, আর কি ছিল স্যালারি ছাড়া আর কি ছিল পয়েন্ট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এটা এসেছিল। এই অঙ্কটা আমার যত মনে পড়ছে আমাদের যে আগের যে বই দিয়েছিল থার্ড সেমিস্টার বইতে এই অঙ্কটা আছে। আর একটা করছি চল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আরেকটা অঙ্ক দেখ, 4 নম্বর অঙ্কটা করলাম তাই তো, 5-এরটা করছি না, 6-এরটাই চলছি, 6-এরটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অঙ্ক আছে। কি বলে দেখ, এটা 1994 এসছে, ভালো বলছে মিসেস অমিতা সান্যাল ফার্নিশ দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হার ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডেড 31st March 2024, কম্পিউট হার ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স লাইবিলিটি ফর দ্য অ্যাসপেক্ট ইয়ার 24-25। দেখ হিসাবটা দেখে নে, এখানেই বলে দিচ্ছি ও জবে ঢুকেছে কবে 1/1/20 এখানেই করে দিচ্ছি 1/1/20 ওর স্যালারি কত ছিল 15,000 টাকা, 1/1/21 ওর স্যালারি কত হলো বল 15,500, তারপর 1/1/22 কত হলো 16,000, 1/1/23 কত হলো 16,500, আর 1/1/24 কত হলো 17,000, তাই তো। আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, তাহলে 23 সালে এইটা হবে 9 মাস আর এটা হবে 3 মাস, নাকি না।
তাহলে বুঝতে পারলি ক্যালকুলেশন ফটাফট করে করে নিলাম। 16,500 ইন্টু 9 আর 17,000 ইন্টু 3। ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নেই। আর দাগ কেটেছিস তো? দাগ কেটে নেই, দাগ কেটে নেই তো, জিজ্ঞাসা করছি, দাগ কেটে নেই। হ্যাঁ, দাগ কাট। তুমি এ দিয়ে হেডিং দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। প্রথমে লিখবো বেসিক স্যালারি। কত বললাম? 16,500 ইন্টু 9, তাই বললাম, একটু দেখে নিতে। হ্যাঁ, আর 17,000 ইন্টু 3। ক্যালকুলেটর নেই, করে দাও, কত বেরিয়েছে? বলছে 1,48,000 টাকা, if 16,000 into 9টা 1,48,000। 500 1,00,000। আচ্ছা, ব্যাস, এই তো হয়ে গেল। টোটাল বেরিয়েছে 1,99,500। আর করে দরকার নেই, করেছিস তোরা? করে দেখ, দেখ তোর তাই বেরিয়েছে 1,99,500। বেসিক স্যালারি হয়ে গেল। এবার চলে আয় বেসিকের পর। বেসিক স্যালারি হলো টিএ। টিএটা দেখ, টিএ বলেছে 2,500 পার মান্থ, বলছে পার্ট অফ স্যালারি, স্যালারি পার্ট। তাহলে 2,500 12 পর টিএ। টিএ লেখ 2,500 ইন্টু 12 কত হচ্ছে দেখ? 30,000 টাকা। নেক্সট, নেক্সট চলে আয়, কি ছিল টি এর পর? সিটি অ্যালাউন্স, মানে সিটি অ্যালাউন্স তো এটা ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? সিটি অ্যালাউন্স কিন্তু ফুললি ট্যাক্সেবল, জানিস, আগে পড়েছিস, আগে ট্যাক্সে পড়েছিস। সিটি অ্যালাউন্স আর ফুললি ট্যাক্সেবল। কত টাকা ছিল বল সিটি অ্যালাউন্স? সিটি অ্যালাউন্স বলে দিয়েছিল 10% অফ বেসিক পে। বেসিকের 10%। তাহলে লিখ এখানে, লিখ সিটি অ্যালাউন্স, লিখ সিটি অ্যালাউন্সেস। বেসিক ছিল 1,99,500, তারপর 10% কত হচ্ছে? 19,950। লাঞ্চ অ্যালাউন্সেস 300 টাকা পার মান্থ। 300 ইন্টু 12, 3,600 টাকা। সব ফুললি ট্যাক্সেবল, সব ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? টিএ ফুললি ট্যাক্সেবল, সিটি অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, লাঞ্চ অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? এবার কি বলেছে? এবার কি বলছে? বলছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স 200 টাকা, তার থেকে কেটে যায় টিডিএস। দেখ, এটা মাথায় রাখবি। তুই যদি চাকরি করতে যাস তো প্রতি মাসে যা মাইনা হবে, মাইনা থেকে পুরো টাকাটা হাতে দেবে না, তার থেকে তোর যা মাইনা সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করে নেবে। কোম্পানিতে যারা অ্যাকাউন্টেন্ট আছে, ক্যালকুলেশন করে মালিককে বলে দেবে ওর টিডিএস হচ্ছে এত টাকা, তার সেই টাকাটা কেটে দেবে। তাহলে কি বললাম? টিডিএস এর টাকাটা কেটে নেবে, ঠিক আছে? তো তো টিডিএস বলছে, টিডিএস ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স 200 টাকা পার মান্থ, থেকে কেটে যায় কত? 200 টাকা করে প্রতি মাসে কেটেছে, ঠিক আছে? এটা কখন করবো? লাস্টে করবো। ধর হিসাব করে দেখা গেল কি বলতো, তোর ট্যাক্স দিতে হবে 10,000 টাকা গভর্নমেন্ট। এবার তুই গভর্নমেন্টকে বলবি আমার থেকে 200 টাকা কেটে নিয়েছে প্রতি মাসে, তাহলে 2,400 টাকা কেটে নিয়েছে, আমি কেন 2,400 টাকা দেবো? 10 থেকে 2,400 বাদ দিয়ে বাকি টাকা। তাহলে ব্যাপারটা কি, যে টাকাটা কেটে নিয়েছে সেটা দিবি কেন? বুঝতে পারলি তো? এবার যদি মনে হয় তোর টাকা অত টাকা হচ্ছেই না, তুই বেশি দিয়ে দিয়েছিস, তখন টাকাটা রিফান্ড হয়ে যাবে তো, ঠিক আছে? তো নর্মাল সিনারিও, এগুলো এমন কিছু না। ট্যাক্স ডিডাক্টেড সোর্স টিডিএস, এটা লাস্টে, একদম লাস্টে চলে যাবে, এটা একদম লাস্টে হবে, ঠিক আছে? চিন্তা করিস না, পরের ক্লাসে যখন আমরা আরম্ভ করবো অ্যাডভান্স ট্যাক্স, দেখবি ওখানে বারবার টিডিএস এর কথা লেখা থাকবে, বারবার লেখা থাকবে টিডিএস। আচ্ছা, তারপর কি বলেছে? টিডিএস এ বিভিন্ন জিনিস, লটারির উপর টিডিএস হয়, তারপর বিভিন্ন রকমের সিকিউরিটির উপর টিডিএস হয়, গভর্নমেন্ট সিকিউরিটির উপর, ঠিক আছে? তারপর স্যালারির উপর টিডিএস হয়। টিডিএস, টিডিএস মানে কি? কাটছে, ট্যাক্স কাটছে, ট্যাক্স কাটছে। টিডিএস হচ্ছে ট্যাক্স কাটছে, ঠিক আছে? ট্যাক্স কাটছে, সরকার ট্যাক্স কাটে। কোথা থেকে ট্যাক্স কাটে? তো সোর্স থেকে, সোর্স থেকে ট্যাক্স কাটে। ওন কন্ট্রিবিউট টু আরপিএফ, এটা কোথায় আছে জানিস তো? এটা তো 80C তে, এখানে লিখে দিলাম পাশে 80C। হার এমপ্লয়ার সেম কন্ট্রিবিউট করে, তার এমপ্লয়ার সেম কন্ট্রিবিউট করেছে। তা আমরা কি শিখেছি? কি শিখেছি? যে এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউট করবে আরপিএফ এ, কত পার্সেন্ট ছাড় আছে? 12। তাহলে কত পার্সেন্ট আসে? 3, মানে 12% কন্ট্রিবিউট করলে, দেখ রুল বলেছিল এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। মালিক যত টাকা কন্ট্রিবিউট করবে 12% অবধি ছাড় আছে। 12-র বেশি কন্ট্রিবিউট করলে তার উপর ট্যাক্স হবে। এখানে কত পার্সেন্ট কন্ট্রিবিউট? 15%। তাহলে কত ট্যাক্সটা কন্ট্রিবিউট করে? 3%। 3% উপর ট্যাক্স হবে। তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ, লাইক এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ
নর্মাল অঙ্ক, সত্যি বলছি এই অঙ্কটা একদম নর্মাল অঙ্ক, তো যেমন আগের বছর পরীক্ষায় এসেছিল ওই টাইপের অঙ্কই দিয়েছি। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary. তিন পার্সেন্ট হবে, বেসিক আর ডিএর ও 3%। তাহলে এখানে কর বেসিক 199,500 প্লাস 30,000 করে যেটা হবে, তারপর 3%, 3% করে দেন কত রয়েছে। সিক্স এইট ফাইভ দ্বারা একবার ক্যালকুলেট করে নিই আমি। 199,500 প্লাস 30,000, 6885 হয়ে গেল। এটা ঠিক আছে। তারপর কি লেখা আছে, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 15%, এই 15% দিচ্ছে, তাহলে এটা কর ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ কর। ইন এক্সেস অফ কত, 9.5% পার অ্যানাম। বল দেখি টাকাটা কত ছিল ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ? হ্যাঁ, 4,500। এটা কত পার্সেন্টে? 15%। 15%-এর সময় তাহলে কতটা এক্সট্রা আছে বল? 5.5 করে ফেল, 5.5 করে দে। 1650 বললো, তাহলে 1650 লিখে দিচ্ছি। এই অঙ্কটা দেখ কত ইজি না, অঙ্কটা ইজি, কিন্তু দেখ এটা কিন্তু দেখে মনে হচ্ছে আগের বছর এরকমই অঙ্ক আসতো, মানে পয়েন্ট গুলো তো চেনা, তা আমি বলছি এরকম ধরনের অঙ্ক একটা আসতে পারে। এরকম ধরনের অঙ্ক আসলে যেগুলো হোমওয়ার্ক দিয়ে সেগুলো দেবে। এরকম ধরনের অঙ্ক আসার চান্স কম, বাট তোকে শিখে রাখতে হবে, ঠিক আছে? এই টাইপ অঙ্ক শিখে রাখবে। কঠিন লাগছে না, নর্মালি করা জিনিস তো এগুলো, শুধু মনে করতে হচ্ছে জাস্ট, আর কিছু না। এবার পারকিউসে আসবো, দাঁড়া, পারকিউসে আসার আগে এখান থেকে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস ছিল, তো এটা তো অ্যালাউন্সটা আগে করে নি না। তো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি শিখেছিলাম মনে আছে? ফুললি ট্যাক্সেবল। হ্যাঁ, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে তার কিছু ছাড় আছে, তো গভর্নমেন্ট এমপ্লয়ি বলেনি, নন গভর্নমেন্ট এমপ্লয়ি ফুললি ট্যাক্সেবল। লেখ ফুললি ট্যাক্সেবল হবে 500 × 12 6,000। লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। হলো, এবার কি করবো, পার্টিজেস বলে হেডিং দেবো। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, পার্টিকুলার হেডিং দিয়ে লেখ আন্ডার সেকশন 17 সাবসেকশন। দেখ একটা করে পয়েন্ট লিখছে, একটা করে পয়েন্ট। ফ্রি সাপ্লাই অফ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি, তাহলে গ্যাস আর ইলেকট্রিসিটি কে প্রোভাইড করেছে? মালিক প্রোভাইড করেছে। পারকিউজিটস লেখ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি বলে 1,500 টাকা লিখে দে। এক লাইন ছেড়ে লিখছি কেন বলতো, ওখানে আরএফএ বসবে, আরএফএ শুনছিস তো? আরএফএ কাকে বলে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বসবে। লেখ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি কত টাকা? 1,500। নেক্সট পর, এটা তো হয়ে গেছে। প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার পে করেছে, তাহলে কোথায় যাবে? পারকিউজিটস, আবার লাস্টে ডিডাকশন। প্রফেশনাল ট্যাক্স লেখ 480। নেক্সট কি বলেছে পর, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই হার বাই জে, তাহলে কি বলেছে এখানটায়? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড হার, মানে এখানে কি বলেছে আরেকবার দেখে নি, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ঠিক আছে, পেড বাই হার বাই চেক। আচ্ছা, ও ওর নিজের হেলথের উপর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে, বুঝিস তো? ওর নিজের হেলথের উপর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে, ও সেটা চেকের মাধ্যমে, মালিক দেয়, নিজে ভালো করে দেখতে হবে। কি লিখে? পেড বাই হার বাই চেক, বুঝতে পারি তো? যদি বলতো পেড বাই এমপ্লয়ার, তখন পার্টনার এমপ্লয়ার বলে, তাহলে এটা কিন্তু 80 দিতে আসবে, ঠিক আছে? 80 দিতে আসবে, হয়ে গেল। সি ওয়াজ প্রোভাইডেড বাই হার এমপ্লয়ার উইথ আ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকাউন্ট, তাকে আরএফএ প্রোভাইড করা হয়েছে। কে প্রোভাইড করেছে? মালিক প্রোভাইড করেছে। দেখতে হবে মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? নিজের বাড়ি। যদি ভাড়া বাড়ি হতো না, তাহলে বলি তো রেন্ট পেড বাই এমপ্লয়ার, ভাড়া বাড়ি না, নিজের বাড়ি, তাহলে আবার সেই ওয়ার্কিংস করতে হবে আরএফএ। সুন্দর করে ওয়ার্কিংস কর, আরএফএ
কি ছিল, কি লিখছিল আমাদের নিয়ম মনে আছে তো? ফর ফর 5 মান্থস, তাই তো? ফর 5 মান্থস, ঠিক নিচে কি লিখবো? ফর 7 মান্থ। মনে পড়ছে তো এগুলো? পুরো আগেরটার মতন। আগেরটা খুব ভালো অঙ্ক, দেখ দুটো অঙ্ক তো আমি এমন কিছু করাই দিলাম তুই আর আর এই টাইপের স্যালারি না বললেও চলবে। কারণ কি বলতো, আমি সমস্ত কিছু পয়েন্ট রিভিশন করে দিলাম, সব পয়েন্ট রিভিশন করেছি। আমরা সব পয়েন্ট পেয়েছি রিভিশনে, ঠিক আছে? আর এফ এর দুটো পয়েন্টই পেলাম, নিজের বাড়ি হলে কি হবে, ভাড়া বাড়ি হলে কি হবে। এইচআরে পেয়েছি, লিভ স্যালারি পেয়েছি, তারপর গ্র্যাচুইটি পেয়েছি, সবই তো পেয়েছি, ঠিক আছে? সব কটা পয়েন্টই কভার করতে পেরেছি। আচ্ছা, ফর 5 মান্থস, তাই তো? মানে ওল্ড নিয়ম কি ছিল, আগে ছিল 15% আর এখন 10%। তবে একটা দেখতে হবে, সিটি দেখতে হবে, সিটি। কারণ এখানে খুব সিটি ভাইটাল ছিল। নিজের বাড়ি হলে দেখতে হবে সিটিটা কোন সিটিতে। সিটি কলকাতা, সিটি কলকাতা, কলকাতা মানে ঠিক আছে মেট্রো সিটি, মেট্রো সিটি। কলকাতা হলে এই 15 আর 10 মাথায় রাখতে হবে। নর্মালি আমি তো বলেছিলাম, নোট নোট লেখানো ছিল, দেখ নোট লেখানো ছিল। দেখ কি ছিল, 10 লাখ জনসংখ্যা হলে কি হবে, 10 লাখ থেকে 25 লাখ হলে কি হবে। দেখ ছিল যে 10 লাখ জনসংখ্যা হলে কি হবে, 10 থেকে 25 লাখ হলে কি হবে, আর 25 লাখের বেশি হলে কি হবে। এটা ছিল আগে নিয়ম, আগে নিয়ম, ঠিক আছে? পরে এই 25 লাখটাকে বাড়িয়ে 40 লাখ করা হয়েছে, ঠিক আছে তো? তো অত তোর জানতে হবে না। আর এক্ষেত্রে নিয়ম, আগে নিয়ম কি ছিল বলতো, মেট্রো সিটি হলে মানে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই হলে আগে নিয়ম ছিল 15, এখন সেটা হয়েছে 10। বুঝতে পারলি তো? তা এখানে যে ইনফরমেশন দিচ্ছে তোর পরীক্ষার হলে যেটা থাকবে, এরকম যেটা মেট্রো সিটি দেবে। আর মেট্রো সিটি দিলে তুই বল না, আগে মেট্রো সিটি জনসংখ্যা ছিল 25 লাখ কাউন্ট করা হতো, আর এখন সেই মেট্রো সিটিকে বলছে 40 লাখ। কলকাতার জনসংখ্যা আগে বল আর এখন বল, 25 লাখের বেশি না কম? কলকাতার জনসংখ্যা এখনকার নিয়মে 40 লাখের বেশি না কম? বেশি। কোটিতে থাকে কলকাতা জনসংখ্যা, ছোট্ট একটা দমদমি কয়েক কত লোক, লাখ লাখ লোক থাকে। বুঝতে পারলি তো? তো বুঝতে পারছিস তো? তার মানে অত কিছু ভাবতে হবে না এখানটায়, তোকে যেটা বললাম। তাহলে কি লিখবো? আগে নিয়ম কি বলে 5 মান্থ, মানে আগে কি নিয়ম ছিল, 15% অফ স্যালারি। বুঝতে পারলি তো? আর এখন নিয়ম কি ছিল, আর এর চেয়ে বেশি করতে হলে আগের বছরের বই আছে, বই তো দিয়েছি, এই বছরের বইতেও আমি নোট করে দিয়েছি, নোটটা একবার ফলো করে দিবি। তাও যদি বুঝতে অসুবিধা হয়, করে দিব, ঠিক আছে? 10% অফ স্যালারি, নতুন নিয়মে 10% অফ স্যালারি হয়েছে, ঠিক আছে? তাহলে স্যালারি বলতে কি বোঝায়, দেখ এখানে স্যালারি বলতে কি বোঝায়, দেখ সব দেখে আমি একটু হাইলাইট করেছি। স্যালারি বলতে কি বোঝায় দেখ, ভালো করে দেখ। বেসিকটা নেব, হলো না না, এটা তো তোমাকে দুটোই ফলো করতে হবে না। এটা তো তোমার প্রিভিয়াস ইয়ার তো 23-24 নিয়েছো না? প্রিভিয়াস ইয়ার 23-24 মানে কি, এই প্রিভিয়াস ইয়ার 23-24 তুমি তো আগেও তো তাই করেছিলে, মানে লাস্ট সেমে। প্রিভিয়াস ইয়ার 23-24 হলে তোমার ওই এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট মাস অব্দি তোমার ওল্ড নিয়ম ফলো করতে হবে। অ্যাকচুয়ালি নিয়মটা চেঞ্জ হয়েছে তোমার সেপ্টেম্বর, কত বললাম, সেপ্টেম্বর 23 থেকে, ঠিক আছে তো? সেপ্টেম্বর 23 থেকে নিয়মটা চেঞ্জ হয়েছে। তার মধ্যে তোমার আগস্ট 23 অব্দি তোমার ওল্ড নিয়ম পড়ে যাচ্ছে, তাই না? এই জন্য তোমাকে ওল্ড রুলটা ফলো করতে হবে। বুঝতে পারলে কি বললাম? এটা তো তুমি করেইছিলে, তুমি তো থার্ড সেমে যখন করেছিলে এরকমই তো নিয়ম ছিল। পরের বছর যারা পড়বে তাদেরকে একদম প্রপারলি নিউ রুল ফলো করতে হবে প্রপারলি। তখন ওরা এই দুটো আলাদা আলাদা করে পড়বে না, 15-10 পড়বে না, ওরা ডাইরেক্ট নতুন নিয়মটাই, ঠিক আছে তো? কেননা তোদের প্রিভিয়াস ইয়ারটাই এমন, প্রিভিয়াস ইয়ার 23-24, ওদেরকে আমি ছোট করে যদি বলি, তোদের প্রিভিয়াস ইয়ার কি 23-24? 23 মানে কি, 1/4/23 থেকে 31/3/24। আর যে অ্যামেন্ডমেন্টটা এসছে কবে, অ্যামেন্ডমেন্টটা মানে লাগু হবে কবে থেকে বলেছে, এই অ্যামেন্ডমেন্টটা লাগু হবে বলেছে 1/9/23 থেকে, এই দিন থেকে লাগু হবে। তার মানে এইটুক সময় তো কোন নিয়ম, ওল্ড নিয়ম কাজ করবে। আর এইটুক সময় কোন নিয়ম কাজ করবে, নিউ নিয়ম। এরপরে যা হবে সেটা নিউতেই যাবে, যেহেতু তো প্রিভিয়াস ইয়ারটাই এমন, তাই জানি না। বুঝতে পারলি তো ব্যাপারটা? ঠিক আছে, বুঝতে পারলি? স্যালারির মধ্যে কি কি আসবে এখানে বলি, যেটা বেসিক আসবে, ডিএ আসবে, অল অ্যালাউন্স আসবে, অল অ্যালাউন্স, সিটি অ্যালাউন্স আসবে, লাঞ্চ অ্যালাউন্স আসবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 4টে পেলাম। আর কি, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আসবে, আর কিছু আসবে? এই 5টা পয়েন্ট বলবি আমাকে, হ্যাঁ? আমি এখানে ওয়ার্কিংস করছি, আমাকে বলবি। স্যালারি, বেসিক, ডিএ, সিএ লিখলাম, সিএ মানে সিটি অ্যালাউন্সেস, তারপর এলএ লাঞ্চ অ্যালাউন্সেস লিখলাম, ঠিক আছে?
EA এন্টারটেনমেন্ট অ্যালাউন্স লিখলাম। পরীক্ষার হলে এত না লিখলেও চলবে, জানিস তো? অনেকে লিখে বেসিক ডিএ প্লাস অল অ্যালাউন্স, এত নাম লিখতে হয় না, শর্টে চলে যায়। বেসিক ডিএ প্লাস অল অ্যালাউন্স লিখতে পারিস। তাহলে বল দেখি বেসিক কত বেরিয়েছিল আমাকে বল দেখি, খাতার দেখি তাকিয়ে বল। 1,93,500। ডিএ কত বেরিয়েছিল? 30,000। সিটি হচ্ছে 19,950। 19,950। লাঞ্চ হচ্ছে 3600। তারপর 6,000। 6,000 সব করে যোগ করে বল কত হচ্ছে? 259,050। 259,050 হয়ে গেল, 259,050। তাহলে স্যালারি কত হলো এখানে? এখানে হলো, দেখ ভালো করে দেখ, 259,050। ঠিক আছে, এখানে একটু চেঞ্জ হবে, বুঝতে পারলি তোরা? এই অঙ্কটা এইভাবে করলে হবে না, কারণ কেন বলতো? মনে পড়ছে একটা গল্প করেছিলাম আমি যখন থার্ড সেমে করেছিলাম। আমি বলেছিলাম পে স্কেল থাকলে গল্প চেঞ্জ হয়ে যাবে। আগের অঙ্কটা চেঞ্জ হলো না কেন গল্পটা? ওটা পে স্কেল ছিল না। এখানে পে স্কেল থাকা মানে তোকে এরকম ঘর করতে হবে 5 মাস আবার 7 মাস। মনে পড়ছে অঙ্কগুলো? মনে কর, বেসিক স্যালারি কত করে বলেছিল? বেসিক স্যালারি প্রথম 5 মাসে কত করে ছিল স্যালারি বল? প্রথম 5 মাসে স্যালারি কত করে ছিল? হ্যাঁ হ্যাঁ 16,500 করে না 5 টাকা? 16,500 করে এখানে হ্যাঁ, তাহলে এখানে 16,500 করে, এখানে 16,500 করে 5 মাস করে দেখ, 82,500। আর ওখানে 16,500 করে 9 মাস বললি তো, তাহলে 4 হবে। আর 17,000 করে 3 মাস। এই তো ঝামেলা ছিল এই জায়গাটা। তাহলে কত হচ্ছে বল? টোটাল হচ্ছে 1,17,000। 1,17,000। এবার লেখ দিয়ে। দেখ আমি তো প্রথমে করলাম কি বলতো, খেয়ালই করা হয়নি, পরে হুট করে মনে পড়লো কত ইনক্রিমেন্ট ছিল। এইভাবে করলে হবে না। তার মানে দেখি এইগুলো ছোট ছোট জিনিস তো মনে রাখতে হবে। মানে জিনিস মনে আছে কিন্তু হুট করে মাথা থেকে বেরিয়ে গেছে। ডিএ, ডিএ কত করে ছিল বল প্রতি মাসে? 2,500 টাকা করে। তাহলে এই পোর্শনে হবে 2,500 ইন্টু 5 মানে কত হচ্ছে বল? 12,500। আর এখানে 2,500 ইন্টু 7 কত হচ্ছে বল? 17,500। ঠিক আছে তো? ঠিক করলাম, ক্যালকুলেশন দেখে নিয়েছি কিন্তু একটু। 2,500 ইন্টু 5 12,500, 2,500 ইন্টু 7 17,500। আর কি ছিল বল? আর কি ছিল? প্রথম দিকে দেখ, প্রথম দিকে দেখ। বেসিক হলো সিটি কম্পেনশন অ্যালাউন্সেস 10% বলেছিল, এটা কোনো সমস্যা হবে না। এখানে লিখে দে সিএ, ডাইরেক্ট 10% করে দে। 10% করলে এটা কত হবে? 8,250। আর এটা 11,700। আচ্ছা, তারপর কি ছিল? লাঞ্চ অ্যালাউন্সেস, তাই তো? ওটা কি 300 টাকা করে পার মান্থ ছিল? তা 300 ইন্টু 5 করলে কত হবে বল? এটা 1,500। আর ওটা 300 ইন্টু 7 করলে কত হবে? 2,100। আর কি ছিল বল? এটা কত করে বলেছিল বল? 500 করে পার মান্থ, তাহলে 500 ইন্টু 5 2500। আর ওটা কত হচ্ছে? 500 ইন্টু 7 3,500। হয়ে গেল, শেষ। আর কিছু ছিল পয়েন্ট মিস করছি কোনো? বেসিক স্যালারি করেছি, ডিএ করেছি, 3টে 4টে 5টা আইটেমে নিয়েছি, তাহলে কোনো কিছু মিস করিনি। টোটাল করে 82,500 প্লাস 12,500 প্লাস 8,250 প্লাস 1,500 প্লাস 2500 কত হচ্ছে? 1,07,250। 1,17,000 প্লাস 17,500 11,700 2,100 3,500 কত হচ্ছে? 1,51,800। হুম, কি হচ্ছে? টোটাল এইগুলো মিলিয়ে টোটাল লাভ, টোটাল তো আগেই করেছি, আগের থেকে টোটাল করে লাভ না। টোটাল 5 মাসেরটা বের করে 1,07,250। এখানে লিখবো, এই যে এখানে লিখবো 1,07,250। কি লিখবো? 1,07,250 উপর ডাইরেক্ট 15%। এখানে কিন্তু আর মাস ক্যালকুলেট করতে হবে না, মানে এই 1,07,250 5 মাসের টাকা বেরি করে দিয়েছি। তারপর কত ছিল ওটা বল? 1,51,800। 1,51,800 এটা কত হবে? 10%। 1,07,250 ইন্টু
15%, কত হচ্ছে 16,088, এখানে লিখো 16,088, আর ওখানে কত হচ্ছে 15,180। টোটাল কত? 16,000, 31,268। এবার দেখ তো ফার্নিচার কিছু বলেছিল, মালিক কি কোনো ফার্নিচার দিয়েছিল? দেখ, বলবে বলবে নিশ্চয়ই বলবে ফার্নিচার, আগের অঙ্ক ফার্নিচার দিয়েছিল, এই অঙ্ক ফার্নিচার দিয়েছে। এবার ফার্নিচারটা কি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি? নিজের বাড়ি না ভাড়া বাড়ি? দেখ, মানে সরি, একটু উল্টো বললাম, নিজের বাড়ি না ভাড়া বাড়ি না, দেখ ফার্নিচারটা কি মালিকের নিজের ছিল নাকি মালিক ফার্নিচারটা ভাড়া করে দিয়েছে? ফার্নিচারটা কি মালিকের নিজের ছিল নাকি ফার্নিচারটা মালিক ভাড়া করে দিয়েছে? ঠিক আছে তো? তো বল এখানে কি বলছে, সি ওয়াজ প্রোভাইডেড বাই এমপ্লয়ার উইথ রেন্ট ফি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা, অ্যানুয়াল ভ্যালু বলেছে কস্ট অফ ফার্নিচার, মানে ফার্নিচারটা মালিকের নিজের ছিল, ভাড়া করেনি। আগেরটা ভাড়া করেছিল, এটা মালিকের নিজের ছিল, নিজের থাকলে কি হয় 10%, 2400 লেখে কস্ট অফ ফার্নিচার, এর সাথে যোগ কর কস্ট অফ ফার্নিচার 10%, 33668. 33668, তখন বসিয়ে দে 33668, এখানে লিখবো আর এফ এফ 33, কত বললি বল? 668 33668। টোটাল কর, আর তো কিছু নেই, দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না, তোর চোখে পড়ছে? দেখেন আমার চোখে পড়ছে না, যোগ কর। এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি, লেখ। 3,03,233, এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 60, কি লিখবো প্রথমে? স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত? 50,000 টাকা। আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স, কত? 480 নাকি? হ্যাঁ 480, মাইনাস করে বাইরে ঠেক, মাইনাস করে বাইরে ঠেক। 2,52,700 2,52,753। 500 এ হলো, এবার বি দিয়ে লেখ। কি ছিল অঙ্কে? ইনকাম ফ্রম আদার্স ইনকাম ফ্রম আদার সোর্স আইটেম কি কি ছিল? এই যে 34,000 টাকা হবে, এই 2,000 টাকাটা হবে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, ঠিক আছে? আর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ কোম্পানি 3,000, তিনটে আইটেম আছে। এই তিনটে আইটেম গুলো দেখে দেখে বসি দাদার সোর্সে। লেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস, লিখবো ডিভিডেন্ড ফ্রম ইউটিআই, কত টাকা ডিভিডেন্ড ফ্রম ইউটিআই? কত বলেছিল? দেখ কোশ্চেন পড়, 4,000। 34,000 হ্যাঁ 34,000 ডিভিডেন্ড ফ্রম ইউটিআই 34,000 টাকা ছিল, এক মিনিট দেখে নে তো। ও হ্যাঁ 34,000 টাকা। তারপর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট কি ছিল? ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, কত ছিল টাকাটা বল? 2,000 লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ আ কোম্পানি, কত ছিল? 3,000 34, 36 আর 3, 39,000। টোটাল কর, আর তো কিছু নেই, টোটাল করে যেটা বেরোয় তাকে জিটিআই বলে, জিটিআই। এটা কত বেরোলো?
মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 80। কি লিখবো প্রথমে? ডিডাকশন আন্ডার সেকশন 80C লিখবো। আন্ডার সেকশন 80C, হ্যাঁ বল কত বললি? 2,91,753। 2,91,753। ঠিক আছে, 80C। 80Cর মধ্যে কি কি আইটেম ছিল বল? 80Cর মধ্যে আমরা অঙ্কে কি কি বলেছিলাম? প্রথমে ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। দেখ কোশ্চেন পড়ে বল। ওন প্রথম দিকে আছে, প্রথম দিকে ছিল ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত টাকা ছিল? 15% হলো ইয়ার বেসিক প্লাস দাঁড়া, এখানে কোথায় ছিল অন্য আরপিএফ? এই যে 15% অফ বেসিক প্লাস ডিএ, বেসিক আর ডিএ 15%। তাহলে বেসিক আর ডিএ কত বের করেছিলাম আমরা? এই দেখ 1,99,500 প্লাস 30,000। 1,99,500 প্লাস 30,000 প্লাস 30,000 দুটো যোগ করে যেটা বেরোবে তার উপর 15% কর। 30,425। 34,425। ঠিক আছে তো, তারপর কি ছিল বল? তারপর কি ছিল? একটা আর কি ছিল দেখে নে, আর কি ছিল? একটা দুটো আইটেম ছিল হয়তো। তো এটা হয়ে গেল ওন কন্ট্রিবিউশন আরপিএফ। এনএসসি পারচেস কেউ ছিল? এনএসসি হ্যাঁ ছিল, এই তো লাস্ট 3 নম্বর পয়েন্ট। বট এনএসসি 8 ইস্যু 7,000 টাকা। তাহলে এনএসসি পারচেস 7,000 টাকা, লেখ এনএসসি পারচেস 7,000 টাকা। একচল্লিশ হাজার 425, এটা হলো 80C। এই জায়গাটা মুছে দিই, এটা হয়ে গেছে। আর কি ছিল? 80C কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ 80D লেখ, 80D তে 4,000 টাকা লেখ। আন্ডার সেকশন 80D বলে মেডিক ক্লেম লেখ। মেডিক ক্লেম কত টাকা? 4,000 টাকা। আর একটা ছিল আন্ডার সেকশন 80G। 80G আন্ডার সেকশন 80G। 80G তে কি ছিল দেখতে? একটাই ছিল, ন্যাশনাল ডিফেন্স ফান্ড। ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেশন করলে পুরো 100% ছাড় পাওয়া যায়, 5,000 টাকা। কত টাকা বললাম? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে যোগ বিয়োগ কর। আচ্ছা এই ভদ্রলোকের বয়সটা কত ছিল একবার দেখে নে তো। বয়স কত ছিল? বয়স বলেছিল? এজ বলেছিল? ফিক্সড ডিপোজিটের উপরটা হ্যাঁ ওই জন্যই বলছি এজ বলেছিল কি, কারণ 80 টিটিএ তে কি ছিল? সেভিংস। আর টিটিবি কি ছিল? ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট উইথ সেভিংস ছিল, ফিক্সড ছিল সেভিংস ছিল, কিন্তু ফিক্সড অনলি সিনিয়র সিটিজেন। ঠিক আছে তো, তিনি জানতে চাইছে ফিক্সড সিনিয়র সিটিজেন আছে কিনা, কিছু বলেনি ও, তাই না? কিছু বলেনি, এজ বলেনি, আমি ধরে নিয়েছি সিনিয়র নেই, তাহলে আর করলাম, তাহলে আর করলাম না। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 291,753 মাইনাস 41,425 মাইনাস 4,000 2,41,328। 2,41,328। এটাকে বলা হয় কি? টোটাল ইনকাম। ঠিক আছে, টোটাল ইনকাম বেরিয়ে গেল। কারণ টোটাল ইনকাম বেরিয়ে গেছে তোর। টোটাল ইনকাম বেরিয়ে গেল, তাই তো? এবার ট্যাক্স বের করতে হবে। ট্যাক্স তো কিছুই হবে না, মানে 2.5 লাখ টাকা ইনকামই করেনি, ট্যাক্স দেবে কেন? তাই লিখো কি? ট্যাক্স অন নর্মাল ইনকাম। কত লিখলাম? নীল। ট্যাক্স অন নর্মাল ইনকাম কি লিখলাম? নীল। ঠিক আছে তো, এইবার তো কোন ট্যাক্সই দিতে হলো না তো, ওর তো 1 টাকাও ট্যাক্স দিতে হয়নি, কিন্তু এখানে আবার কি হয়ে গেছে? ও অলরেডি গভর্নমেন্টকে অলরেডি কত টাকা ট্যাক্স দিয়ে রেখেছে? 200 টাকা করে তো স্যালারি থেকে কেটে নিয়েছে। 200 ইন্টু 12 কত টাকা হয়ে গেছে? 2,400। তার মানে এই টাকাটা পুরোপুরি রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে তো, মাইনাস দিয়ে টিডিএস, মাইনাস দিয়ে টিডিএস কত টাকা?
200 ইন্টু 12 2400, লেখ 200 ইন্টু 12 2400, তাহলে কত হলো? 2400 টাকা কি হলো? ট্যাক্স রিফান্ড হয়ে গেল। ভাব, হিসাব করে দেখা গেল ওর কোনো ট্যাক্স হচ্ছেই না, ট্যাক্স কিছু হচ্ছে না, অথচ ওর মাইনা থেকে ওর মালিক প্রতি মাসে 200 টাকা করে ট্যাক্স কেটে নিয়েছে, 2400 টাকা কেটে নিয়েছে, তো তো ট্যাক্স হয়নি, তাহলে পুরো টাকাটা ট্যাক্সটা কি হবে? রিফান্ড হয়ে যাবে, ট্যাক্স রিফান্ড।